এইবার যত জোট হয়েছে কোনোটাই আদর্শের সমঝোতা না, সবই হচ্ছে আসন সমঝোতা। কিভাবে কিভাবে অঙ্ক করলে কোথায় কোথায় কয়টা সিট বেশি পাওয়া যাবে এটাই অঙ্ক হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর জন্য নৈতিক বা আদর্শিক কোন অবস্থান থেকে কোনো দলই একক নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যারা একক নির্বাচনে গিয়েছেন তারা অধিকাংশই জোটে ঢুকতে না পেরে গিয়েছেন। এই নির্বাচনটা কোনো ইসলামিক খিলাফত কিংবা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন করতে হবে, এইরকম কোনো দাবি এই জোট থেকে তোলা হয়নি। এই জায়গাটা আমাদেরকে পরিষ্কার থাকতে হবে। উগ্রপন্থা বাংলাদেশে আছে, এটা অস্বীকার করা যাবে। উগ্রপন্থা আছে, কিন্তু কোন একটি জোটকে উগ্রপন্থী সরাসরি বলার মতো অবস্থা আসলে নাই। কেননা ওই যে বললাম কাবাবের হাড্ডিটা তো উগ্রপন্থী না। আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। ছাড় না পেয়ে এককভাবে নির্বাচনের ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। কিন্তু আমরা যদি 24 ডিসেম্বরের বাস্তবতা তুলে ধরি, আমরা তো দেখেছিলাম যে সংবাদ সম্মেলন করে 10 জন নেতার নাম প্রকাশ করা হয়েছিল, সেখানে মাহমুদুর রহমান মান্নার নামটিও ছিল। এই যে প্রকাশ্য সমঝোতার ঘোষণা দিয়েও সিদ্ধান্ত বদল, সেই সঙ্গে মাহমুদুর রহমান মান্না একটি অভিযোগ করেছে তাকে ইগনোর করা হয়েছে। এটি আসলে রাজনীতিতে জোট শরিকদের জন্য কি বার্তা বহন করছে? কোনো বার্তাই বহন করছে না। মান্না ভাই অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ। মান্না ভাই দুটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী একজন ছাত্র নেতা, দীর্ঘ সময় রাজনীতি করেছেন, বামপন্থী রাজনীতিতে ছিলেন। তারপর সেখান থেকে তিনি যে কোনো কারণেই হোক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেখান থেকে আবার বেরিয়ে গিয়ে তার নিজের দল রয়েছে এবং এখন তিনি বিএনপির সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে, যেটি আসন সমঝোতা অবশ্যই, দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দুটোর একটাতে তিনি ছাড় পাননি, এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি তিনি বলেছেন তাকে ইগনোর করা হয়েছে। এখন ইগনোরের বিষয়টি হচ্ছে ব্যক্তিগত, মানে এটা পারসেপশন। আমি মনে করতে পারি যে আপনি আমাকে ইগনোর করেছেন, ওকে বেশি সম্মান দিয়ে বলেছেন। এটা তো যার যার মানসিক একটা ব্যাপার। ফলে এইটাকে আমি ব্যাখ্যা করতে পারবো না যে ওনাকে কোথায় কিভাবে ইগনোর করা হয়েছে। কিন্তু আমি দেখেছি যে উনি একদম বেগম জিয়া যে শোক সভা ছিল সেখানে তিনি একেবারে প্রথম সারির দিকে ছিলেন এবং খুবই সম্মানজনক জায়গাতে, যেখানে সব ভিআইপি আমন্ত্রিত অতিথিরা ছিল, সেই এনক্লেভের মধ্যে উনি ছিলেন। এখন রাজনৈতিকভাবে তাকে কিভাবে ইগনোর করা হয়েছে আমরা জানি না, তবে এর আগে কখনো নির্বাচনে বিজয়ের কোনো ইতিহাস মান্না ভাইয়ের নাই। তো যার কিনা কখনোই নির্বাচনে বিজয়ের ইতিহাস নাই, তিনি দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা শুনে আমি একজন রাজনীতি বুঝি এরকম মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এটা সঠিক সিদ্ধান্ত না। মান্না ভাইয়ের আমার মতে ইলেকশন করার সবচেয়ে ভালো জায়গা ছিল ঢাকা শহর। ঢাকার যে কোনো আসনে মান্না ভাইয়ের যে গুরুত্ব, এটা বোঝার মতো অনেক ভোটার আছে, কিন্তু মান্না ভাইয়ের গুরুত্ব বোঝার মতো ভোটার বগুড়াতে আছে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট আসন সন্দেহ আছে। সমঝোতার রাজনীতিতে বিএনপি এবার কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছে, ব্যক্তির গ্রহণযোগ্যতা নাকি দলীয় প্রতীক? আমি তো বিএনপির মুখপাত্র না, আমি বলতে পারবো না। আপনি একজন কিন্তু রাজনৈতিক বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক যেটা করতে পারে সেটা হলো তাদের কোনো কাজকে আমি ভালো মন্দ বিবেচনা করতে পারি। সেই হিসেবে যদি আপনি বলেন বিএনপি তার নিজের দলকেই গুরুত্ব দিবে, বড় দল সবসময় নিজেকে গুরুত্ব দেয়। জামাত ইসলাম কাকে গুরুত্ব দিয়েছে? নিজেদের যা দরকার সেটাকে গুরুত্ব দিয়েছে। তাদের সঙ্গে যারা সমঝোতা করে যেতে পেরেছে তারা সেখানে গিয়েছে। বিএনপির সঙ্গে যারা গিয়েছেন তারা বিএনপির প্রতীক এবং বিএনপির যে ভোটার বেজ আছে তার সুবিধা নিতেই গিয়েছেন। ছোট দল কেন বড় দলের সাথে যায়? এই জন্যই যায় যে সে নিজে জিতবে না, কিন্তু বড় দলের ভোটার বেজ আছে এবং সেইটার জন্য তারা ওই ভোটার বেজ থেকে সুবিধাটা চায়। এবং তারা অঙ্কটা কিভাবে করে খুব সহজ। মনে করেন মিরপুরে এ দলের সমর্থক অনেক বেশি আছে কিন্তু জেতার মতো নাই, তখন ওই এ দল গিয়ে বড় দলকে বলে যে আমার ক্যান্ডিডেট থাকলে আপনার দলের হেরে যাওয়ার সম্ভাবনা বাড়ে, তার চেয়ে আমাকে সিটটা দিয়ে দেন এবং আমাকে তো বেশি সিট দিতে হবে না। এরকম 5-6টা সিটে 10টা সিটে সমঝোতা করে। বড় দল সবসময় সেই সব আসনই ছাড়ে যেখানে তার নিজের প্রার্থীর হারার সম্ভাবনা বেশি। যেটা প্রার্থী কেউ ছাড়ে নাকি? বড় দল কেউ ছাড়ে না। বিএনপি তার নীতি অনুযায়ী আমার ধারণা সেইভাবেই সিদ্ধান্ত নিয়েছে যে যেখানে তাদের প্রার্থীর বিজয়ী হবার সম্ভাবনা খুব বেশি সেইগুলিতে তারা তাদের প্রার্থী রেখেছে, আর যেগুলিতে অন্যান্য দলের সমর্থক আছে সেইখানে তারা তাদের দলের প্রার্থীকে বসিয়ে দিয়ে অন্য দলের প্রার্থীকে সুযোগ দিয়েছে। কারণ সেইখানে একক প্রার্থী হিসেবে তাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা ধরেন হয়তো 60%, কিন্তু অন্য দলকে দিয়ে দিলে 60+10 70% হয়ে যায়। এইভাবেই হিসাবটা হয়। আসন সমঝোতা আর আদর্শের সমঝোতা এই শব্দটা কিন্তু আমি এনসিপি আছে এখানে আমি বলি, তারা বেশ সুন্দরভাবে কয়েন করেছে এবার, যে এটা তো আদর্শের সমঝোতা না, এটা আসন সমঝোতা। এটাই হচ্ছে ব্যাখ্যা। এইবার যত জোট হয়েছে কোনোটাই আদর্শের সমঝোতা না, সবই হচ্ছে আসন সমঝোতা। কিভাবে কিভাবে অঙ্ক করলে কোথায় কোথায় কয়টা সিট বেশি পাওয়া যাবে এটাই অঙ্ক হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ বদলানোর জন্য নৈতিক বা আদর্শিক কোন অবস্থান থেকে কোনো দলই একক নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি। যারা একক নির্বাচনে গিয়েছেন তারা অধিকাংশই জোটে ঢুকতে না পেরে গিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল নূর তুষার। ফরিদুল হক, এনসিপিকে ছেড়ে দেওয়া নরসিংদী 2 ও চট্টগ্রাম 6 আসনে জামায়াতের প্রার্থীরা সরেনি। চট্টগ্রাম 8 আসনের কথা বলছিলাম। এর বাইরে সিরাজগঞ্জ 6 ও নারায়ণগঞ্জ 4 আসন দুটিও এনসিপিকে ছেড়েছে 10 দলীয় ঐক্য, কিন্তু অন্য দুটি শরিক দলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেনি।
জানতে চাই, সমন্বয়ের ব্যর্থতার ফলেই কি এমনটি ঘটলো? জামায়াত ও শরিক দল কি শুরু থেকে আসনগুলো ছেড়ে দিতে অনিচ্ছুক ছিল, নাকি শেষ মুহূর্তে অবস্থান বদলেছে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আসন সমঝোতার এই টানাপোড়েনের মধ্যে এগুলো ঘটে, এগুলো রেগুলারই ঘটে। বিএনপি জোটের মধ্যে এটা ঘটেছে। আমাদের দল যে জোটের মধ্যে আছে, সেখানেও একই ঘটনা ঘটেছে। এটা একটা খুব কমন ব্যাপার যে যে প্রার্থী থাকেন, কিংবা ধরেন সাধারণত যেটা হয় যে যখন মনোনয়নপত্রটা দেওয়া হয় দল থেকে, তা মনোনয়নপত্র সহিত মানে প্রত্যয়নপত্র বলি আর কি আমরা এটাকে, এটা সহিত জমা দিতে হয়। তো এটা জমা দেওয়ার পরে মানে দেখা যায় যে জমা তো বেশি দিতে হয়, কারণ জোটের ভাগাভাগির হিসেব চলে। হিসেব নিকেশের মধ্যে গিয়ে শেষের দিকে যে কেউ কেউ এমনও হয়, কারণ আমাদের দলের এক দুজন প্রার্থী অলরেডি এখনো তারা আছেন মাঠে, জোটের হিসেবে নাই, কিন্তু তারা মার্কা পেয়েছেন আজকে। তো তাদেরকে কিছু বাড়তি তো দেওয়া হয়েছিল, যে যদি কোনো কারণে 2-4টা স্লিপ করে তাহলে ওইখান থেকে যাতে এটা ফিল আপ করা যায়। তো শেষ মুহূর্তে গিয়ে তারা এটা প্রত্যাহার করেননি কিংবা করতে পারেননি। আবার কেউ কেউ মনে করছেন যে না, আমার আসলে এখানে থাকতে হবে, আমার এখানে অবস্থান আরো ভালো। তো এরকম অবস্থা তৈরি হয়েছে। গতকালকে জামাতের নরসিংদীর ঘটনাটা জানেন, যে প্রার্থীকে তার নেতাকর্মীরা আটকে রেখে তাকে প্রত্যাহার করতে দেয়নি বলে বলা হয়েছে। আদতে ঘটনাটা কি হয়েছে এটা আমরা পরিষ্কার জানি না। ইভেন চিটাগংয়েও একই ধরনের ঘটনা, মানে চিটাগংয়েও ওনারা প্রথম দিকে করেননি, প্রত্যাহার করেননি। এটা একটু ওই 2-3টা আসনে একটু অসুবিধা হলো, কারণ দাঁড়িপাল্লা যেহেতু পুরনো মার্কা, তাদের কিছু কি বলে যে লয়াল ভোটার আছে, তারা হয়তোবা ওই মার্কাটা থাকার কারণে কিছু ভোট এখানে চলে যেতে ভোট পারে, ভাগ হওয়ার সম্ভাবনা ভোট তৈরি ভাগ হলো। হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো। ওই জায়গাগুলোতে একটু ঝুঁকি তৈরি হলো। তো ওইটা যদি প্রপারলি ডিল করা যেত তাহলে এটা ভালো হতো, প্রপারলি ডিল করা গেলে ভালো হতো, কিন্তু সামহাও যায় নাই। আহ, আপনার ধরেন একই ঘটনা সিরাজগঞ্জের ক্ষেত্রে, নারায়ণগঞ্জের ক্ষেত্রে। তো এইগুলো আমাদের আগে থেকে সেটেল করা ছিল। সেটেল করার পরও এই আসনগুলো কিন্তু, যেইগুলোর মধ্যে ঝামেলা হয়েছে 4-5টা আসন, এগুলো কিন্তু আগে থেকে সেটেল করা, এগুলো কিন্তু নতুন করে কোনো সেটেলমেন্ট হয়নি। নতুন করে যে 3টা আসন যুক্ত হয়েছে গত 2 দিন আগে, সেগুলোতে কিন্তু জোটের প্রার্থীরা নেই। একটা আসন শুধু ওপেন আছে, এটা দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই হয়েছে, যে এটা ওপেন। খেলাফত মজলিসের একজন ক্যান্ডিডেট আছে, আমাদের একজন ক্যান্ডিডেট আছে মৌলভীবাজার 4, যেখানে আমাদের ক্যান্ডিডেট হচ্ছে প্রীতম দাস। ওটা চা বাগান অধ্যুষিত অঞ্চল। কি ধরনের শর্তে সমঝোতা হলো? মানে দুই পক্ষই থাকবে ওপেন, দুই পক্ষই থাকবে, মানে 2টা দলের প্রার্থী সেখানে থাকবে। কি ভোট ভাগ হবে না? সেখানে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে ভোট ভাগ হওয়ার সম্ভাবনা। এখন দুই পক্ষই মনে করছে যে তারা জিতবে। তো শেষ পর্যন্ত যখন ঐক্যমতে আসা যায়নি, তখন ঠিক আছে ওপেন, তাহলে দেখা যাক যে জিতে। এটা হয় নির্বাচনের মাঠে, এই ধরনের ঘটনা রেগুলারই হয়, এটা এত বড় ইস্যু না। আর এতে করে খুব একটা প্রভাব পড়বে না, এক ধরনের মানে কি বলে যে নির্বাচনী ঐক্য তো হয়েছি, খুব একটা প্রভাব পড়বে ভোটের মাঠে আমার কাছে হিসাব এটা মনে নিকাশ হয় না। শেষে এনসিপি এখন শেষ পর্যন্ত কটি আসনে লড়াই করছে? আমরা এখন হচ্ছে অফিসিয়ালি আমাদের জোটের হিসেবে 30টা, এখনো সম্ভবত 2জন কি 3জন আমাদের আজকে ওই যে প্রত্যাহার করতে না পারার কারণে কিংবা না করার কারণে তারাও এখনো আজকে মার্কা পেয়েছে, এরকম আর কি। তো কিন্তু জোটের হিসেবে আসলে 30টা, অফিসিয়ালি 30টাতে আমরা fight করছি। সেখানে কজন নারী প্রার্থী রয়েছে? 2জন। ধন্যবাদ জানাচ্ছি ফরিদুল হক। আব্দুল নূর তুষার, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর অংশগ্রহণের হারে জামায়াত শীর্ষে। বর্তমানে দলের মোট সদস্যের প্রায় 43% নারী। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে কোনো ধরনের বৈষম্য বরদাস্ত করা হবে না। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীদের মাঝে একজন নারীও নেই। এখানে কি বৈষম্য হয়নি? স্ট্যাটিস্টিক্স হচ্ছে সবচাইতে আইনসঙ্গত মিথ্যা। পৃথিবীতে একটা কৌতুক প্রচলিত আছে, গবেষকরা এটা বলেন যে মিথ্যা হচ্ছে 3 রকম। একটা হচ্ছে অর্ধসত্য, একটা হচ্ছে মিথ্যা, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো জামাতের দলীয় সদস্যদের মধ্যে 43 কেন, 50%ও নারী থাকতে পারে, এটা তারা জানেন আর তারাই বোঝেন। জামাতের নারী সদস্যদেরকে তো আমরা চিনি না, কারণ তাদের চেহারা তো আমরা দেখতে পাই না, আমি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অতএব তারা যদি বলেন যে এরা নারী, এরা তাদের সদস্য, তারা সদস্য, কোনো অসুবিধা নেই। কিন্তু সংসদ নির্বাচনে এই নারীদের, 43% নারীদের কেউ উপযুক্ত না, অনুপযুক্ত। তার মানে ওনাদের নারী সদস্যদের সব হচ্ছে সংসদে নির্বাচনের জন্য অনুপযুক্ত। এত বিরাট সংখ্যক নারী জনগোষ্ঠী তাদের দলে আছেন, কিন্তু নির্বাচন করার উপযুক্ত একজনও নাই। এটা একটা দারুণ ব্যাপার। দক্ষিণ এশিয়াতে এরকম দল একটাই আছে, সেটা জামাত ইসলাম, আর কেউ নাই। যেখানে 43% নারী সদস্য আছে, কিন্তু সংসদের 300 আসনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো একজন নারীও নাই। এটা আমার ধারণা সারা পৃথিবীতে একটাই আছে, জামাত ইসলামী বাংলাদেশ, আর কোথাও নাই। এত নারী সদস্য নিয়ে কোনো নারী সদস্য ইলেকশন করতে পারে না। এইটা আমি মনে করি যে এটা একটা দারুণ ব্যাপার।
আমরা ইদানিং গিনেস বুকে যাই, এটা দিয়ে তারা গিনেস বুকে বলতে পারেন যে এত এত নারী সদস্য থাকার পরও একজনও নারী সদস্য ইলেকশন করার উপযুক্ত না। এবার আসেন আরেকটা ছোট্ট ঘটনা বলি, সেটা হচ্ছে আমাদের আজকে সহ আলোচক বলেছেন না যে একটা প্রত্যয়ন পত্র নিয়ে দলের সকলেই যান, এই প্রত্যয়ন পত্রটা বাতিল করে দিলেই নির্বাচন কমিশন এটা ফেরত নিতে পারে, আমার কথা যদি ভুল না হয়ে থাকে। দল কিন্তু জানাতে পারে যে আমরা তাকে যে প্রত্যয়ন দিয়েছিলাম সেটা প্রত্যাহার করছি, এটা দলের পক্ষে জানানো সব উপায় আছে আমি যতটুকু জানি। দল সেটা করে নাই কেন, আমার এটাও একটা প্রশ্ন। কিংবা এই যে যারা দাঁড়িয়ে গেল তাদের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিচ্ছে, সেটাও নিচ্ছে না। তার মানে এই ঘটনাগুলো ঘটার পিছনে এই শরিক দলগুলির বিভিন্ন জায়গাতে আশকার আছে, প্রশ্রয় আছে। নেপথ্যে কি দলের ইন্ধন রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে, না থাকলে পরে এটা করতে পারে না। বিশেষ করে জামাত ইসলামের মতো দলে এটা সম্ভব না, অন্য দলে সম্ভব। অন্য দলে বিভিন্ন জায়গা থেকে উড়ো লোকজন এসে যোগ দেয়, কিন্তু জামাত ইসলামে যোগ দিতে গেলে তাদেরকে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সহজে জামাত ইসলামে যোগ দেওয়া যায় না। ইদানিং হয়তো যাচ্ছে, আমি জানি না, হিন্দু হলেও যাচ্ছে, খ্রিস্টান হলেও যাচ্ছে, কিন্তু প্রকৃত আমি যে জামাত ইসলামকে চিনি ছোটবেলা থেকে, আমার বন্ধুরা অনেকে করেছে, বলতে চাই না, নাম বললে হয়তো অনেকে অন্যভাবে নিবে, কিন্তু আমার কাছাকাছি অনেক মানে ভালো সম্পর্ক আছে, এমন বন্ধুরা আছেন যারা ছাত্র শিবির করতো, আমি দেখেছি তাদের অনেক নিয়ম কানুন মানতে হয়। তো সেই নিয়ম কানুন মেনে যিনি জামাতের সদস্য হয়েছেন, জামাত বললে পরে তিনি দলের কথা শুনবেন না, এইরকম সদস্য জামাতে আছে, এটা বললে আমাদের বলতে হবে যে তাহলে অন্যান্য সব জায়গাতে জামাতে ইসলাম বলতে মানুষ যেটা বুঝে, বাংলাদেশের জামাত ইসলাম এবং সেইখান আপনি থেকে বলছিলেন যে সরে ইদানিং কিছু গিয়েছে। কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেটা কি আসলে ভোটের কৌশল নাকি আগের অবস্থা? এটাও আমরা বলতে পারি না, কেননা গুপ্ত রাজনীতির ব্যাপারটি গুপ্ত হয়ে থাকা, লুকিয়ে থাকা, গত নির্বাচনে রীতিমতো আগের প্রধানমন্ত্রীর নাম ধরে স্লোগান দেওয়া লোকজন যখন এখন নির্বাচন করে বিজয়ী হয়ে যায় এবং বলে যে আমরা লুকিয়েছিলাম, ফলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বোঝাও খুব কঠিন হয়ে গিয়েছে। কে যে কার মধ্যে গুপ্ত এটা বোঝাও কঠিন হয়ে গেছে। তাই আমি সেটা জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে এত সোজা না যে জামাত ইসলাম বলে দিবে তার প্রার্থীকে তুমি প্রার্থিতা উইথড্র করো, আর তারা করে না। এইটা আসলে আমি অন্তত যেভাবে জানি এত বছরের রাজনীতিতে এটা সম্ভব না। জনাব আব্দুল তুষার, জামাত ইসলামীকে নিয়ে রয়টার্সের প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিশেষ করে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচনটি এখন মূলত জামায়াত জোট এবং বিএনপি জোটের মধ্যে মূল লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। জানতে চাই, জামায়াত কি সত্যি বিকল্প রাজনৈতিক শক্তি হয়ে উঠেছে নাকি আওয়ামী লীগের শূন্যতা পূরণ করছে? বিকল্প কি জিনিস? বিকল্প হচ্ছে আপনি যদি মুখে ডায়াবেটিসের ওষুধ খাচ্ছিলেন, এটা বিকল্প হচ্ছে মুখেরটা বন্ধ হলো, আপনি ইনজেকশন নিচ্ছেন, কিন্তু ওষুধ দুইটাই ডায়াবেটিসের। কিন্তু জামাতে ইসলামের যে ইসলামী রাজনীতি আর লিবারেল যে রাজনীতি অথবা সেন্ট্রিস্ট যে রাজনীতি, একটা তো একটা বিকল্প না, একটা আরেকটার প্রতিদ্বন্দ্বী অথবা একটা আরেকটার বিপরীত শক্তি। তো এটাকে বিকল্প বলা যাবে না। যেটা বলতে হবে সেটা হচ্ছে জামাতে ইসলামের নেতৃত্বে একটি ইসলামী রাজনীতির উত্থান বাংলাদেশ দেখতে পেয়েছে, এবং এটা অস্বাভাবিক কিছু না। এই জন্য যে আওয়ামী লীগ যখন এই 16 বছর ধরে স্বৈরাচার চালিয়েছে, তখন তারা জামাতের বিকল্প তৈরি করার জন্য আরো অনেক ইসলামী রাজনীতি তৈরি করার চেষ্টা করেছিল। এখন ভালো হয়েছে, এখন তারা সেটা বুঝতে পারছেন যে তারা একটা দারুণ কাজ করেছে। কিন্তু ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ জানতে মানে চাই। দারুণ কাজ যে করেছেন এটা কিন্তু আমি কেন বলেছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং খুব ভালো হয়েছে যে এই জোটের মধ্যে একটা অংশ আছে যারা তাকে জননী উপাধি দিয়েছিল। তো ভালো হয়েছে না, উনি পেলে পুষে বড় করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু ত্রয়োদশ নির্বাচন নিয়ে যদি আপনার পর্যবেক্ষণ জানতে চাই, একসময় বলা হতো যে বিএনপি নিরঙ্কুশ জয় হতে যাচ্ছে ত্রয়োদশ নির্বাচনে, আবার এখন বলা হচ্ছে বিভিন্ন সমীকরণ জরিপে উঠে এসেছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে। কি দেখছেন? হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা এটা ইলেকশনে গেলে বোঝা যাবে। যদি হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলেন, তাইলে আমার মনে হয় যে কাবাব মে হাড্ডি এনসিপি হয়। কিভাবে সেটা? কারণ এনসিপির সাথে জামাতের আদর্শের কোনো মিল নাই, তারা এখানে ঢুকেছেন। তাহলে এই দুইটা আদর্শের যে কোনো একটা দল হচ্ছে হাড্ডি। এখন হাড্ডাহাড্ডি লড়াই হলে আমার ধারণা এনসিপি যোগ দেওয়াতে হবে, আদারওয়াইজ হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল তুষার। ফরিদুল হক, এনসিপি কি জামাত জোটে কাবাবের মধ্যে হাড্ডি? নাহলে হাড্ডির মধ্যে কাবাব। ইন্টারেস্টিং। এনসিপি যোগ না দিলে তরুণদের ভোট জামাতের কাছে এইভাবে যাওয়ার কথা না। না, ভোট কি হবে সেটা তো এখনই বলা মুশকিল, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় নির্বাচনের সময় একটা ধরেন বাইনারি সিচুয়েশন ক্রিয়েট হয়। আপনার আমি একটা স্টেটমেন্ট রেফারেন্স দিয়ে এটা বলতে পারি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিএনপির মহাসচিব, বাংলাদেশের যারা জীবিত পলিটিশিয়ান সিনিয়রদের মধ্যে উনি প্রায় অনুকরণীয় ব্যক্তিত্ব। আমি নিজেও ওনাকে খুব পছন্দ করি, অনুকরণ করার চেষ্টা করি, এবং আমি ওনাকে বহুবার বহু জায়গায় বলেছি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উনি ছিলেন হচ্ছে আমাদের রাজপথের সিপাহ সালার। কিন্তু উনি গতকালকে একটা স্টেটমেন্টে বলেছেন যে বাংলাদেশের নির্বাচনটা হচ্ছে
গণতন্ত্র বনাম উগ্রবাদের লড়াই, এটা উনি ফ্রেম করেছেন। খুব ইন্টারেস্টিং হচ্ছে এই ফ্রেমিংটা। আমার কানে অনেকটা এরকম বেজেছে 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের আগে ইন্ডিয়ান কয়েকটা মিডিয়াতে এরকম নিউজ এসেছিল যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করতে চায় ওটা হচ্ছে গণতন্ত্র, আর যেভাবে বিরোধীরা নির্বাচন করতে চায় ওটা আসলে উগ্রবাদের উত্থান। এই যে বাইনারিতে ফেলে দেওয়া, এই বাইনারিকে ফেলে দেওয়ার রাজনীতিটা এখানে বহুদিন ধরে চলছে এবং বড় দলগুলো, তথাকথিত বড় দলগুলো এবং স্ট্যাবলিশ দলগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে ওনারাই বারবার এই জিনিস, এমন একটা পরিস্থিতি ওনারা তৈরি করেন আপনি বাইনারির বাইরে থাকতে পারবেন না। একটু শুনে আসতে চাই জনাব আব্দুল তুষার, উদারপন্থী উগ্রপন্থীর যে বিতর্ক সেটি কি রাজনৈতিক বয়ান না বাস্তবতা? উগ্রপন্থা বাংলাদেশে আছে, এটা অস্বীকার করা যাবে। উগ্রপন্থা আছে, কিন্তু কোন একটি জোটকে উগ্রপন্থী সরাসরি বলার মতো অবস্থা আসলে নাই। কেননা ওই যে বললাম কাবাবের হাড্ডিটা তো উগ্রপন্থী না। এখন তাইলে আপনি কি করে জোটটাকে উগ্রপন্থী বলবেন? অথবা এখানে আরো দল আছে যারা হয়তো উগ্রপন্থী না, তবে এখানে আরো দলও আছে যাদের বিভিন্ন বক্তৃতায় কথাবার্তার মধ্যে যথেষ্ট পরিমাণে উগ্রপন্থাকে আশকারা দেওয়ার বিষয় রয়েছে। এগুলি সবই আমরা ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে দেখি, ফলে আমরা দেখতে পাই কি ধরনের কথাবার্তা উগ্রতা এবং কি ধরনের কথাবার্তা উগ্রতা না, এটা তো বোঝা যায়। তবে কিছু কিছু শব্দ না চালু হয়েছে, ফ্রেমিং। আরে ভাই, পৃথিবীর সবকিছু ফ্রেমিং, কোনটা ফ্রেমের মধ্যে নাই? একটা ফ্রেম তৈরি হয় না যেটার নাম জুলাই আন্দোলন, সেই ফ্রেমের মধ্যে কেউ বন্দী না হইলে না তাদেরকে আবার ট্যাগানো হয়। ট্যাগানো যদি ফ্রেমিং হয় তাহলে এইটাও ফ্রেমিং, ওইটাও ফ্রেমিং। আমার ফ্রেম ভালো, তোমার ফ্রেম ভালো না। আমার আব্বার ছবি ফ্রেমে ঝুলাইলে ভালো, তোমার আব্বার ছবি ফ্রেমে ঝুলাইলে ভালো না। এই রাজনীতি থেকেই বাংলাদেশ এখনো বের হইতে পারে নাই। এই রাজনীতি থেকে বের হয়ে আসাটা খুবই দরকার ছিল। এবং ফ্রেমিং শব্দটা এগুলো চালু করেছেন কিছু কিছু বুদ্ধিজীবী। আমি নাম না বলি, কিন্তু আমরা জানি এসব বুদ্ধিজীবী কারা। এইসব বুদ্ধিজীবীরা এক এক সময় এক এক রকম বই লিখেছেন। কখনো ছিলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতেন না, আবার এখন এসে এমন ধার্মিক হয়েছেন যে অন্যকে এই জন্য মারতে পর্যন্ত রাজি আছেন। তো এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে দেখে আজকের এই বয়সটাতে ধন্যবাদ এসেছি। জানাচ্ছি। ফরিদুল এখন হক। জয়, আপনাকে বুঝতে হবে রাজনীতি জিনিসটাই বাইনারি। হ্যাঁ আর নাকি বাইনারি না? নিশ্চয়ই। তাহলে আওয়ামী লীগ আর বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এগুলো একটা আর একটা বাইনারি না? এগুলো বাইনারি। এবং বাইনারি তো আছেই রাজনীতির মধ্যে। আপনাকে আমি ভোট দিব আর ওকে দিব না, কেন দিলাম না? দুইজন প্রার্থীর মধ্যে একজনকে বেছে নেওয়া মানে বাইনারি না? কিসের ভিত্তিতে? দুইজন একই রকম দেখতে, আপনি আর আপনার যমজ বোন একই রকম, তারপরে আমরা একজনকে বেছে নিব, একজনকে নিব না, তাই না? কিন্তু গণভোটে বাইনারির প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি? না, হচ্ছে না, এটাই তো প্রবলেম। এবং ওইখানে ফ্রেম হচ্ছে না। হ্যাঁতে ভোট দিলে আপনি আছেন দেশের পক্ষে, নাতে ভোট দিলে আপনি নাকি নাই। কেন? নাগরিক যেখানে খুশি সেখানে ভোট দিতে পারবে। অতএব এগুলো হচ্ছে কি জানেন, নতুন নতুন বয়ান তৈরি করে সাধারণ মানুষকে রাজনীতি বিমুখ করে আমরা রাজনীতি করব, আমরা রাজনীতির ন্যারেটিভ তৈরি করব। রাজনীতির যে বর্ণনা, যে ইন্টারপ্রিটেশন কিংবা রাজনীতির যে ব্যাখ্যা, এগুলো আমাদেরটা ঠিক, আপনারটা ঠিক না। জি। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে সবাই সবার মতামত শুনবে এবং কেউ কারো মতামতকে উড়িয়ে দেবে না এই কথা বলে যে আপনি সম্পূর্ণ ভুল। সম্পূর্ণ ভুল কিছু গণতান্ত্রিক রাজনীতিতে নাই। উদারপন্থা আর উগ্রপন্থার মধ্যে তফাৎ কি? উগ্রপন্থা মানে কি কেউ আপনাকে লাঠি হাতে মারতে আসে? ব্যাপারটা তা না। উগ্রবাদী হচ্ছে সে যে মনে করে তার বক্তব্য ছাড়া সবার বক্তব্য ভুল এবং সে কারো কথা শুনবে না। আমি ডাইনে আছি মানে ডাইনেই আছি, ডাইনেই থাকবো, এখান থেকে আমি নড়বো চড়বো না। মাঝামাঝি আর অবস্থান বামে করার আছি সুযোগ মানে নেই। বামেই থাকবো, আমি নড়বো না। এই তখন মাঝখানের অসুবিধাটা তৈরি হয়, কারণ মাঝখানকে তখন যে যত বেশি ডান দিকে যায় মাঝে থাকার জন্য তাকে তত বামের দিকে সরতে হয়, আর যে যত বেশি বাম দিকে যায় মাঝে থাকার জন্য তাকে ডান দিকে সরতে হয়। এই মধ্যপন্থা হচ্ছে সবচেয়ে কঠিন রাজনীতি। ফরিদুল ফলে হক। সেন্ট্রিস্ট রাজনীতি যারা করবে বাংলাদেশে, আমি মনে করি তাদের রাজনীতিটা আসলে অন্যদের চাইতে সঠিক অবস্থানে আছে। এবং সেই সেন্ট্রিস্ট দল কারা? এনসিপি একটা সেন্ট্রিস্ট দল হিসেবে নিজেদেরকে দাবি করেছে, করে নাই? এই ফ্রেমটা তারা নিজেদেরকে দিয়েছিল। বলবেন ফরিদুল হক? কিন্তু তারা যে দলের সাথে গিয়েছে সেটা কি সেন্ট্রিস্ট? এই জন্যই বলেছে হাড্ডি।